কলমি শাকের মতো চাকরি বিক্রি করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। মুখপাত্র প্রকাশ্যে বলছেন, গুটি কয়েক মানুষের লোভের কারণে, তাদের পাপের কারণে গোটা দলকে আজকে নির্বাচনের মুখেই জবাবদিহি করতে হচ্ছে। প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলছে। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে, আরেকজন যিনি বর্তমানে শিক্ষামন্ত্রী তিনি বলছেন আমরা আদালতে যাব। গোটা ক্যাবিনেটটাই তো অবৈধ। মুখ্যমন্ত্রীর আর কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। যারা যোগ্য প্রার্থী আছেন, তৃণমূলের এই সীমাহীন লোভ আর পরিকল্পিত লুঠের কারণে আজকে তারাও একটা অত্যন্ত করুণ অবস্থার মধ্যে পড়ে গেছেন। সবুজ সাথী সাইকেল তুলে নেওয়া হচ্ছে, সেই সাইকেল আবার অন্য জায়গায় পাচার করে দেওয়া হয়। আজকে এখানেও একটা দুর্নীতি। তার দপ্তরের যে গ্রুপ ডি স্টাফ তারা বলছেন এখানে নিয়োগের স্বচ্ছতা নেই, প্যানেল কোথায়, তারাও রাস্তা দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে। এই সরকার প্রত্যেকটি নিয়োগকে কার্যত দুর্নীতির ছোঁয়া দিয়েছে। যারা প্রকৃত অর্থে নির্দিষ্ট মেধায় চাকরিটা পেতে পারতেন তাদেরও রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে। আপার প্রাইমারি তারাও রাস্তায় আছেন। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে খুব একটা সুখকর বিষয় নয় যেটা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। তারা বলছেন আত্মহত্যা ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। চাকরি হয়েছিল বেআইনি ভাবে, গোটা সমাজকে কার্যত একটা খোলা বাজার বানিয়ে তারা আজকে কলমি শাকের মতো চাকরি বিক্রি করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। কিন্তু যে প্যানেলের কারণে আইনগতভাবে আজকে এই 24,000-এর বেশি ছাত্রছাত্রী তাদের চাকরি হারিয়ে দিলেন শিক্ষক, আজকে যারা সেটা তৈরি করেছিলেন তারা কি করছেন? তৃণমূল কংগ্রেস ভোটের মধ্যে নিজেদের এই সীমাহীন দুর্নীতিকে ঢাকবার জন্য একটা নতুন পন্থা অবলম্বন করেছে। একদিকে তাদের মুখপাত্র প্রকাশ্যে বলছেন গুটি কয়েক মানুষের লোভের কারণে, তাদের পাপের কারণে গোটা দলকে আজকে নির্বাচনের মুখেই জবাবদিহি করতে হচ্ছে। অস্বস্তিতে পড়েছে দল। এবং তিনি প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলছেন, যেই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় এবং কতিপয় মানুষের দুর্নীতি। আবার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আবার আগেও বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, পার্থর কোনো অপরাধ নেই। একদিকে মুখ্যমন্ত্রীর সমস্ত সাংবিধানিক রীতিনীতি ভেঙে ফেলে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন, কদর্য ইঙ্গিত করছেন। বিজেপির তৈরি করা পার্টি অফিসের ড্রাফট নিয়ে তারা রায় দিচ্ছেন, কথা বলছেন। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে, আরেকজন যিনি বর্তমানে শিক্ষামন্ত্রী তিনি বলছেন আমরা আদালতে যাব। এখন প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস যদি তাদের অফিসিয়াল স্পোকসপারসন, পার্টির সাধারণ সম্পাদক, তিনি যদি মনে করেন এই ঘটনাটি পাপ, এবং প্রিন্সিপাল সেক্রেটারি যদি আদালতে এই প্যানেল সংক্রান্ত ক্যাবিনেটের নথি জমা দিয়ে থাকেন এবং সেটার ভিত্তিতে যদি চাকরি চলে যায় আজকে এত লোকজনের, যে চাকরিগুলো অবৈধ ছিল, তাহলে গোটা ক্যাবিনেটটাই তো অবৈধ। আমরা দুদিন ধরেই বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর আর কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসরে থাকার। তিনি অবিলম্বে এই দায় নিয়ে পদত্যাগ করুন। আমরা আবার বলছি, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিম বলেছিলেন যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা পার্থ তার ভুল নয়, সেই ভুল আমাদের সকলের, এটা যৌথ দায়িত্ব। তিনি কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলেছিলেন। কোনো ক্যাবিনেটের যখন কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত নিয়ে যখন একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বারকে বাড়িয়ে দেওয়া হয় চাকরি প্রার্থীর, তখন তার দায় গোটা ক্যাবিনেটের, গোটা সরকারের, দায় মুখ্যমন্ত্রীর। এবং যে সচিবরা আজকে স্বাক্ষর করেছিলেন, যারাই সরকার পরিচালনা করেছিলেন, তারাও, সেই শিক্ষা সচিব, মুখ্য সচিব, তারাও তাদের দায় এড়িয়ে যেতে পারেন না। আদালতের এই রায় নিঃসন্দেহে ঐতিহাসিক রায়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন, আদালত বলেছে এই সংক্রান্ত কোনো ঘটনায় যারা দোষী প্রয়োজনে তাদের কাস্টোডিয়ান ট্রায়াল করতে হবে।
এটা অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ যারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কোনো আইএস অফিসার হতে পারেন, রাজ্যের অন্য কোনো শিক্ষামন্ত্রী হতে পারেন, কোনো মন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, আজকে তারা সিবিআই এর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী কার্যত প্রতিদিনই মেজাজ হারিয়ে ফেলছেন। মুখ্যমন্ত্রী হতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি আটকে আছেন সেই হাইকোর্টের বারান্দায়। তিনি কোনো অবস্থা থেকে ওই লালদিঘি অঞ্চল থেকে বেরিয়ে আসতে পারছেন না। যিনি গোটা দেশ পরিচালনা করবেন, যিনি মণিপুরের মানুষের চোখের জল মোছাবেন, যিনি সুদূর মরুভূমিতে গিয়ে গমের চাষ করে দেবেন মরুভূমিতে, যার চিন্তা ভাবনা এত প্রখর, যিনি কাশ্মীরের ওখানকার যে সমস্যা আছেন সেটা সমাধান করবেন, যিনি নীতি আয়োগের পরিবর্তন আনবেন, যিনি ইডি সিবিআই এর স্বেচ্ছাচারিতা এবং সার্বিক ভারতবর্ষের রাজনীতিতে পলিটিক্যাল ভেন্ডেটাকে শেষ করে দেবেন, এবং যিনি সর্ববৃহৎ একটি জোটের নেতৃত্ব দেবেন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের, যার এত প্রজেক্ট আছে, এত পরিকল্পনা আছে। সদা বিবাদমান রাজনৈতিক দল যখন বিজেপির বিরুদ্ধে কার্যত ছত্রভঙ্গ এবং প্রতিনিয়ত দল থেকে একটার পর একটা পাপড়ি খসে পড়ছে, সেই অবস্থায় একটা জোটকে সংঘবদ্ধ করবার দায়িত্ব যিনি নিজে তুলে নিয়েছেন, নির্বাচনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আমি ভোটের পরে জোটটা বুঝে নেব, অর্থাৎ তারপরে তাকে কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করতে হবে, তার মন্ত্রিসভায় শক্তিসাম্য ঠিক রাখবার ব্যবস্থা করতে হবে, বিভিন্ন রিজিওনাল অ্যাসপিরেশনস গুলোকে অ্যাড্রেস করতে হবে। এত দায়িত্ব যেখানে মুখ্যমন্ত্রীর মাথায় আছে, সেসব ছেড়ে তিনি এখন পর্যন্ত ওই হাইকোর্টের বারান্দার বাইরে বেরোতে পারলেন না। এটা অত্যন্ত চিন্তার বিষয় এবং অত্যন্ত বিপজ্জনক হবে ভারতের গণতান্ত্রিক ভবিষ্যতের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, যারা যোগ্য প্রার্থী আছেন, যারা মেধার উপরে ভিত্তি করে সামান্য কিছু হলেও চাকরি পেয়েছেন, তৃণমূলের এই সীমাহীন লোভ আর পরিকল্পিত লুঠের কারণে আজকে তারাও একটা অত্যন্ত করুণ অবস্থার মধ্যে পড়ে গেছেন। আমাদের দলের রাজ্য সভাপতি এর মধ্যে আপনাদের জানিয়েছেন যে সমস্ত যোগ্য প্রার্থীদেরকে আইনি সহায়তা নিয়ে বিজেপি তাদের পাশে দাঁড়াবে। কিন্তু এই যে বাজার করে ফেলা গোটা ব্যবস্থাকে, এবং কার্যত বহু স্কুল এই মুহূর্তে হাজার হাজার প্রাইমারি স্কুলে কোনো প্রধান শিক্ষক নেই। স্কুলে যত ছাত্রীর সংখ্যা ঘোষণা করা হচ্ছে, স্কুলের ছাত্র সংখ্যা কত শ্বেতপত্র প্রকাশ করুন ব্রাত্য বসু। যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কজন স্কুল ছাত্রছাত্রী আছে প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক নয় পরীক্ষা দেয়, তার একটা ফিগার পাওয়া যায়। কিন্তু যদি প্রাইমারি স্কুল ধরেন, আপার প্রাইমারির অবস্থা দেখেন কটা ছাত্র আছে, ছাত্র সংখ্যা কত, তিনি শ্বেতপত্র প্রকাশ করে জানান। যত ছাত্রীর কথা বলা হচ্ছে আর যত ছাত্রীর নামে একটা বড় কেলেঙ্কারি হচ্ছে, একটা ছাত্রীর ফিকটিসিয়াস সংখ্যা দেখিয়ে সেটা থেকে সবুজ সাথী সাইকেল তুলে নেওয়া হচ্ছে, সেই সাইকেল আবার অন্য জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে। অত্যন্ত নিম্নমানের সাইকেল। কারা তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন, কোন টেন্ডারের ভিত্তিতে তৈরি হচ্ছে সেটা সকলের অজানা। কারণ সাইকেলের যারা ডিলার ডিস্ট্রিবিউটার ছিলেন, যখন প্রাথমিকভাবে রাজ্য সরকার বলেছিল আমরা সাইকেল দেব, তাদের বক্তব্য ছিল, তাদের সংগঠনের পক্ষ থেকে তারা আমাদের দলের কাছেও এসেছিলেন যে আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করছি, আমরা সরকারকে ট্যাক্স দিই, আমাদের ট্রেড লাইসেন্স আছে, তাহলে আমাদের সরকার আমাদের সম্পূর্ণ ধনপ্রাণী কেন মেরে দেবে? যে টাকায় রাজ্য সরকার সাইকেল কিনছে তার থেকে প্রয়োজনে সামান্য কিছু কম টাকায় আমরা এই সাইকেল দিতে প্রস্তুত, কিন্তু তাদের কথায় কর্ণপাত করেনি, বাইরে থেকে সাইকেল নিয়ে এলো। আজকে এখানেও একটা দুর্নীতি। মুখ্যমন্ত্রী বলছেন দুর্নীতি হলে প্রমাণ করুন, তিনি প্রতিদিন মঞ্চে দাঁড়িয়ে বলছেন। তার দপ্তর, সিএমও দপ্তর, তার দপ্তরের যে গ্রুপ ডি স্টাফ, তারা বলছেন এখানে নিয়োগের স্বচ্ছতা নেই, প্যানেল কোথায়, তারাও রাস্তা দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে। মাদ্রাসা শিক্ষক, তাদেরও ধর্ণা অব্যাহত। তারা বলছেন আজ পর্যন্ত কেউ প্রকাশ্যে একটা তালিকা সামনে নিয়ে এলো না, অফিসে গেলে আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হচ্ছে, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। এই সরকার প্রত্যেকটি নিয়োগকে কার্যত দুর্নীতির ছোঁয়া দিয়েছে, এবং আমরা বিশ্বাস করি
আজকে যে পরিস্থিতি সমাজে তৈরি হয়েছে, একদিকে স্কুল শিক্ষার উপরে ছাত্রছাত্রী অভিভাবকরা তারা আস্থা হারিয়ে ফেলছে, যারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন, পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, মোটামুটি লোন নিয়ে কিছু জিনিসপত্র কিনে মানে একটা সংসার করছিলেন, তারা এখন আত্মহত্যা করবেন বলছেন। আর তাদের চাকরি দেওয়ার জন্য বা চাকরি বিক্রি হয়েছে ব্যাপকভাবে, যারা প্রকৃত অর্থে নির্দিষ্ট মেধায় চাকরিটা পেতে পারতেন তাদেরও রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে শুধুমাত্র আমরা মনে করি এই সংখ্যাটা 24,000 বা তার বেশি নয়, একটা বিপুল সংখ্যক চাকরি আজকে সমাজে বিক্রি হয়ে গেছে এবং এর দায়িত্ব নিতে হবে এই সরকারকে। ওদিকে আবার আজকেও আন্দোলন শুরু করেছেন আপার প্রাইমারি, তারাও রাস্তায় আছেন, তাদের প্যানেলের মেয়াদ বলা হচ্ছে শেষ হয়ে গেছে, তারা 10 বছর রাস্তায়। বারবার তৃণমূল কংগ্রেসের নেতারা মাঝে মধ্যে তাদের সঙ্গে কথা বলেছেন, সমস্যাটা দেখবেন বলেছেন, এখনো কোনো সুরাহা হচ্ছে না। তাহলে আমাদের প্রশ্ন, জুডিশিয়াল অ্যাক্টিভিজম তো স্বাভাবিকভাবেই কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে খুব একটা সুখকর বিষয় নয়, যেটা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। তো পুরো ব্যবস্থাটাই যখন কোর্টের হাতে চলে যাচ্ছে, তো আমাদের আবেদন যে আদালত একটা অবস্থান নিক, অন্তত পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ স্কুল শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে, স্কুলটা যাতে উঠে না যায় তার জন্য আদালতের মধ্যস্থতায় সরকারকে ডেকে এনে কোনো একটা সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে একটা যে কোনো পথ বার করুন। যতদিন পর্যন্ত এই সরকার আছে স্কুলকে তো চালাতে হবে, যদিও এই সরকারের আয়ু 2026 পর্যন্ত নেই, তার আগেই নতুন সরকার আসবে। কিন্তু যে সরকারই আসুক না কেন, এই সমস্যাগুলো তো সে এড়িয়ে যেতে পারবে না, এই সমস্যার সমাধান তাকেও করতে হবে। তাই যত দিন যাচ্ছে, যত সময় বাড়ছে, সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। আর মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তার সঙ্গে বাস্তব এর কোনো যোগাযোগ নেই, এগুলো সব অর্ধসত্যের কাছাকাছি। উনি বলে যাচ্ছেন, রোজই হুমকি দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। উনি জানেন যে কোর্টে গেলে পরিণতি কি হবে। সুপ্রিম কোর্টই এটা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল, আবার হাইকোর্টের এই সিদ্ধান্তে যদি অন্তর্বর্তীকালীন একটা স্থগিতাদেশ দেন কেউ, মহামান্য সুপ্রিম কোর্ট সেটা দিয়ে থাকে হিয়ারিং এর আগে, আবার সেটা নিয়েও নাচানাচি শুরু হয়ে যাবে, সম্পূর্ণ বাতিল করে দিল, সংবাদ মাধ্যমে কয়েকটি বিবৃতি হবে, কিন্তু তাদের স্কুলের ছাত্রের সংখ্যা বাড়বে না। তাদের চাকরি চলে গেছে, তাদের চাকরি আসবে না।